আমার প্রিয় ছাত্রছাত্রী ও আমার প্রিয় বন্ধুরা, আজ আমি ক্লাস 10 হিস্ট্রির 8th চ্যাপ্টার একটি গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটির নাম ভাষার ভিত্তিতে ভারতে রাজ্য পুনর্গঠনের উদ্যোগ ও বিতর্ক। এই টপিকটি নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বেই আমি কবিগুরু রবি ঠাকুরের একটি উক্তি স্মরণ করতে চাই। তিনি আমাদের দেশ ভারতবর্ষ সম্পর্কে বলেছিলেন যে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। অর্থাৎ ভারতবর্ষে যুগ যুগ ধরে বহু ভাষাভাষীর মানুষ, বহু ধর্মের মানুষ, বহু সংস্কৃতির মানুষ, বহু মতের মানুষ, বহু পরিধানের মানুষ বসবাস করছে। এত সব বৈচিত্র্য থাকা সত্ত্বেও ভারতীয়দের মধ্যে কিন্তু ঐক্য বিদ্যমান। ঠিক আছে, তাদের মধ্যে সম্প্রীতি রয়েছে, তাদের মধ্যে একতা রয়েছে। অর্থাৎ তাদের মধ্যে বলতে এখানে আমাদের মধ্যে, ঠিক আছে, অর্থাৎ ভারতীয়দের মধ্যে একতা বিদ্যমান, নানা রকম বৈচিত্র্য থাকা সত্ত্বেও। এখানে আমি প্রথমেই তোমাদের একটা ম্যাপ দেখিয়ে নিতে চাই। তোমরা দেখবে ম্যাপে, এই যে ভারতবর্ষের ম্যাপ, এটি দেখো, উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে কেরালা, তামিলনাড়ু, এইদিকে পশ্চিমে গুজরাট থেকে পূর্বে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড। মাঝখানে যে রাজ্যগুলো রয়েছে সে প্রত্যেকটা রাজ্য কিন্তু পরবর্তীকালে ভাষার ভিত্তিতেই কিন্তু তৈরি হয়েছে। এক্ষেত্রে 3-4টা রাজ্য এখানে মিসিং রয়েছে, অর্থাৎ সেই রাজ্যের নকশা এই ম্যাপের মধ্যে দেওয়া হয়নি। যেমন ধরো, বিহার ভেঙে ঝাড়খণ্ড তৈরি হয়েছে একটি, মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় রাজ্যে তৈরি হয়েছে, উত্তরপ্রদেশ ভেঙে উত্তর দিকে উত্তরাখণ্ড, আর এদিকে অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা। ঠিক আছে, অর্থাৎ এই যে রাজ্যগুলো, এগুলো সবই কিন্তু ভাষার ভিত্তিতে তৈরি হয়েছে। কিন্তু স্বাধীনতা পরবর্তীকালে এই যে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন, এটা নিয়ে কিন্তু অনেক জটিলতা, অনেক বিতর্কের কিন্তু সৃষ্টি হয়েছে। অর্থাৎ নানা রকম জটিলতা, বিতর্ক সৃষ্টি হওয়া সত্ত্বেও পরবর্তীকালে আমরা দেখব মানুষ তাদের আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হয়েছে। অর্থাৎ যারা চেয়েছিলেন যে ভাষার ভিত্তিতে নির্দিষ্ট রাজ্য তৈরি করা হোক, অর্থাৎ প্রত্যেকটি নিজ নিজ ভাষাভাষীর মানুষদেরকে নিয়ে আলাদা রাজ্য তৈরি করা হবে, তা নিয়ে যে স্বাধীনতা পরবর্তীকালে যে আন্দোলন, সেই আন্দোলন পরবর্তীকালে আমরা দেখব সফলতা পেয়েছে এবং ভাষাভিত্তিক রাজ্য কিন্তু তৈরি হয়েছে। ঠিক আছে, এখন আমরা দেখব যে স্বাধীনতা লাভের আগে ভাষা বা সংস্কৃতিকে গুরুত্ব না দিয়ে বিভিন্ন রাজ্যের সীমারেখা ঠিক করার ফলে বিভিন্ন ভাষাভাষী মানুষ একই রাজ্যের অধিবাসী হওয়ায় সেই রাজ্যের সাংস্কৃতিক সংকট সৃষ্টি হয়। ঠিক আছে, অর্থাৎ একটা রাজ্যের মধ্যে বিভিন্ন ভাষাভাষীর মানুষ থাকলে কি হয়, সেই রাজ্যে সাংস্কৃতিক সংকট সৃষ্টি হয়, কারণ এক একটা ভাষাভাষী মানুষের এক এক রকম সংস্কৃতি থাকে। ফলে বহু ভাষাভাষীর মানুষ যখন একটা রাজ্যে থাকবে, তাদের মধ্যে বহু সংস্কৃতি থাকবে, ফলে একটা সাংস্কৃতিক একটা ক্রাইসিস তৈরি হবে, একটা সংকট তৈরি হবে। নিজের মাতৃভাষার মাধ্যমেই মানুষে মানুষে যোগাযোগ সবচেয়ে নিবিড় হয়। ঠিক আছে, অর্থাৎ একটা রাজ্যের সব মানুষ যদি একই ভাষায় কথা বলে, তাদের মধ্যে কমিউনিকেশন বা যোগাযোগটা কি হয়, অনেক বেশি নিবিড় হয় বা অনেক বেশি শক্তিশালী হয়। ঠিক আছে, রাজ্যের সীমারেখা সেই নিবিড়তার পথে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু রাজ্যের যে সীমারেখা ছিল তখন ভারতবর্ষে, তখন কিন্তু সেই নিবিড়তার পথে কিন্তু একটা বাধা বা অবস্ট্যাকেল হয়ে দাঁড়িয়েছিল। ঠিক আছে, তাই নেতৃবৃন্দের বক্তব্য সূত্র ধরে নেতৃবৃন্দ যে আশ্বাস দিয়েছিল মানুষকে যে ভাষাভিত্তিক রাজ্য আমরা তৈরি করেই ছাড়ব, এই বক্তব্য শোনার পর কিন্তু মানুষের মধ্যে কিন্তু একটা আশার সঞ্চার হয়েছিল। তারা ভেবেছিল যে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করার কাজ খুব শীঘ্রই হবে। কিন্তু দেখা যাচ্ছে সেটা নিয়ে একটা জটিল পরিস্থিতির কিন্তু সৃষ্টি হয়েছে। 1947 খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভের পর ভারতীয় অঙ্গরাজ্য, যেগুলো সরাসরি ব্রিটিশরা শাসন করত, এবং ভারতে যোগ দেওয়া বিভিন্ন দেশীয় রাজ্যের সীমানা, অর্থাৎ যেগুলো প্রিন্সলি স্টেট, যেখানে রাজা নবাবরা শাসন করত, সে রাজ্যের সীমানা কিসের ভিত্তিতে ঠিক করা হবে, জাতির ভিত্তিতে নাকি ভাষার ভিত্তিতে, এসব নিয়ে নতুন করে কিন্তু বিতর্ক দেখা দেয়।
ফলে কেন্দ্রীয় সরকার যথেষ্ট সমস্যায় পড়ে যায় এই বিতর্ক যখন তৈরি হয় যে রাজ্যগুলো জাতির ভিত্তিতে তৈরি হবে না ভাষার ভিত্তিতে। ভারতের গণপরিষদ 1948 খ্রিস্টাব্দে একটা কমিশন গঠন করেছিলেন যার নাম ভাষাভিত্তিক প্রদেশ কমিশন। কার নেতৃত্বে? এস.কে. দারের নেতৃত্বে। এই ভাষাভিত্তিক প্রদেশ কমিশনও কিন্তু পরবর্তীকালে ভাষাভিত্তিক রাজ্য গঠনে আপত্তি জানায়। কমিশন বলে যে ভাষার ভিত্তিতে রাজ্য গঠিত হলে দেশের জাতীয় ঐক্য সংহতিতে ব্যাঘাত সৃষ্টি হবে। ঠিক আছে, এমনকি দেশের বিভিন্ন প্রান্তে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের আন্দোলন দানা বাঁধতে থাকে। এই আন্দোলন সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে ওঠে কোথায়? ভারতবর্ষের দক্ষিণ প্রান্তে, অর্থাৎ দক্ষিণের রাজ্যগুলিতে। তখনও পর্যন্ত দক্ষিণের রাজ্য সেরকমভাবে হয়নি, বিশেষ করে মাদ্রাজ প্রদেশে। ঠিক আছে, সেই দক্ষিণ ভারতে এই আন্দোলন ক্রমশ তীব্র হয়ে ওঠে। ক্ষোভের আঁচ কমানোর উদ্দেশ্যে কংগ্রেস 1948 খ্রিস্টাব্দে জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল ও পট্টভি সীতারামাইয়াকে নিয়ে 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি নিয়োগ করে, যার নাম হয় জেভিপি কমিটি। এই কমিটি কেন তৈরি করা হয়েছিল? এই কমিটি চেয়েছিল যে বিতর্কহীনভাবে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন করা হোক। কিন্তু কিছুদিনের মধ্যেই এই কমিটি তাদের কিন্তু মতের পরিবর্তন ঘটায়। তারাও কিন্তু জাতীয় সংহতি বিপন্ন হওয়ার আশঙ্কায় ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের বিপক্ষে মত দেয়। এই অবস্থায় ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবিতে আন্দোলন অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। মাদ্রাজ প্রদেশের তেলুগু ভাষা অঞ্চল, আমরা জানবো যে মাদ্রাজ বলে যে প্রদেশ, সে প্রদেশটা কিন্তু ভেঙে পরবর্তীকালে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু বলে দুটো রাজ্যের সৃষ্টি হয়েছিল। ঠিক আছে, এবং দেখা যাচ্ছে আর কিছু অঞ্চল নিয়ে, মহীশূর মাদ্রাজের কিছু অংশ নিয়ে কিন্তু পরে আবার কেরালা বলে একটি রাজ্য তৈরি হয়েছে। যাই হোক, তো মাদ্রাজ প্রদেশের তেলুগু ভাষা অঞ্চল নিয়ে পৃথক রাজ্য গঠনের দাবিতে পত্তি শ্রীরামালু 58 দিন অনশনের পর মারা যান। তিনি চেয়েছিলেন এই যে মাদ্রাজ প্রদেশের তামিল তেলুগুরা একসাথে রয়েছে, তারা আর একসাথে থাকবে না, অর্থাৎ তেলুগুভাষী মানুষদেরকে নিয়ে আলাদা একটা প্রদেশ গঠন করতেই হবে। ঠিক আছে, তার জন্য শ্রীরামালু অনশন করতে থাকেন, কিন্তু সরকার সেদিকে কোনো ভ্রুক্ষেপ করেন না। সেদিকে কোনো রকম তোয়াক্কা না করার ফলে, কর্ণপাত না করার ফলে তার আবেদন, তিনি কিন্তু অনশন করতে করতে 58 দিন পর মারা যান। তার মৃত্যুর পর কিন্তু পরিস্থিতি আরও অনেক বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। দেখা যাচ্ছে তামিল তেলুগুদের মধ্যে দাঙ্গা, হাঙ্গামা, বিক্ষোভ, হরতাল ইত্যাদি সৃষ্টি হয় এবং পরিস্থিতি আউট অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এই অবস্থায় কেন্দ্রীয় সরকার শেষ পর্যন্ত মানুষের আন্দোলনের চাপে নতি স্বীকার করে দেখা যাচ্ছে তেলুগুভাষী অঞ্চলগুলিকে একত্রিত করে 1953 খ্রিস্টাব্দে অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠন করে। তামিল ভাষীদের জন্য সৃষ্টি হয় তামিলনাড়ু। ফলে কি হয়, ভারতবর্ষের অন্যান্য প্রান্তের মানুষরাও কিন্তু এর ফলে অনেক বেশি উৎসাহিত হয়ে ওঠে। তারাও কিন্তু আবার নতুন করে আন্দোলন গড়ে তোলে ভাষাভিত্তিক রাজ্য গঠনের জন্য। আমরা এর পরপরই দেখব যে বোম্বাই প্রদেশ ভেঙে 1960 খ্রিস্টাব্দে দুটো রাজ্য তৈরি হয়, একটা গুজরাট, একটা মহারাষ্ট্র। ঠিক আছে, আমরা দেখব যে আসাম ভেঙে পরবর্তীকালে আরও 4টা রাজ্য সৃষ্টি হয়। সেগুলো কি কি? উত্তর পূর্ব সীমান্ত অঞ্চল, যে নেফা, নাগাল্যান্ড, যেটা 1963 সালে তৈরি হয়েছে। আমরা দেখব মেঘালয়, মিজোরাম, এই যে রাজ্যগুলো, এগুলো সব আসাম ভেঙে তৈরি হয়েছে। আর নেফার নাম পরবর্তীকালে কি হয়েছে? অরুণাচল প্রদেশ। ঠিক আছে, 1961 খ্রিস্টাব্দে গোয়া, দমন, দিউ, যেগুলো পর্তুগিজ শাসিত ছিল, সেগুলো ভারতের সঙ্গে যুক্ত হয়। তোমরা এখানে দেখবে যে 1963 খ্রিস্টাব্দে নাগাল্যান্ড, 1971 খ্রিস্টাব্দে হিমাচল প্রদেশ পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়। এভাবে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠিত হলো নদীর গতিপথ নিয়ন্ত্রণ, জল বন্টন প্রভৃতি বিষয়কে কেন্দ্র করে। পরবর্তীকালে আন্তঃরাজ্য সমস্যা অনেক সময় যথেষ্ট তীব্রতর হয়েছে, এমন উদাহরণও কিন্তু আছে। অর্থাৎ রজনী কোঠারি, বিপানচন্দ্র প্রমুখের মতে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের ফলে ভারতের জাতীয় সংগীতে কিন্তু খারাপ হয়নি, আরও বেশি সুদৃঢ় হয়েছে। আমরা দেখব যে 1953 খ্রিস্টাব্দে জওহরলাল নেহরুর উদ্যোগে কিন্তু এসআরসি তৈরি হয়েছে, অর্থাৎ রাজ্য পুনর্গঠন কমিশন। সেই কমিশনের সদস্য কারা ছিলেন? ফজল আলী, কে.এম. পানিক্কর, হৃদয়নাথ কুঞ্জরু। এই কমিশন 1955 খ্রিস্টাব্দে তার প্রতিবেদন পেশ করে, যেখানে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের সুপারিশ করা হয়। এই প্রতিবেদনের ভিত্তিতে 1956 খ্রিস্টাব্দে
ভারতীয় আইনসভায় রাজ্য পুনর্গঠন আইন কিন্তু পাস হয়। সেই অনুসারে 1956 খ্রিস্টাব্দে 1 নভেম্বর ভারত সরকার ভাষার ভিত্তিতে 14টি রাজ্য ও প্রশাসনিক সুবিধার জন্য 6টি কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু গঠন করে। আচ্ছা, ভাষার ভিত্তিতে 14টা রাজ্য তৈরি হয়, ঠিক আছে, কিন্তু কয়েকটা রাজ্যের জায়গার কথা বলা হয়েছে, এই জায়গাগুলোকে নাকি ভাঙা হবে না। কোনগুলো? বোম্বাই ও পাঞ্জাব। কিন্তু আমরা জানি যে 1960 খ্রিস্টাব্দে পরে বোম্বাই ভাঙা হয়, বোম্বাই ভেঙে গুজরাটও কি হয়, মহারাষ্ট্র হয়। আর পাঞ্জাব প্রদেশও ভাঙা হয়, পাঞ্জাব প্রদেশ ভেঙে কিন্তু পরে হরিয়ানা বলে একটি নতুন রাজ্যের সৃষ্টি হয়। যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে ও সাবস্ক্রাইব করবে।